আজকে আমরা গ্যালভেনীয় কোষের সাংকেতিক প্রকাশ শিখব। কিভাবে একটি গ্যালভেনীয় কোষকে সাংকেতিকভাবে প্রকাশ করা যেতে পারে। সাধারণত গ্যালভেনীয় কোষে কি হয়, রাসায়নিক বিক্রিয়ার হওয়ার ফলে তড়িৎ শক্তি সৃষ্টি হয়। এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এখানে একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, যেমন এটা একটা কোষ বিক্রিয়া। জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করলো, দিয়ে Zn2+ আয়নে পরিণত হলো। এটি হলো অ্যানোড বিক্রিয়া, ঠিক আছে। যেখানে যে দণ্ডে জারণ ঘটে তাকে অ্যানোড বলা হয়, এটি একটি জারণ বিক্রিয়া। নেক্সট হচ্ছে ক্যাথোড। ক্যাথোড বিক্রিয়াটা কি হবে, কপার নিয়েছি, কপার 2+, দুটো ইলেকট্রন, যে দুটো ইলেকট্রন জিঙ্ক বর্জন করেছে ওই দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারের পরমাণুতে পরিণত হলো। এই অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়াকে যদি আমরা যোগ করি তাহলে আমরা সামগ্রিক কোষ বিক্রিয়া পেয়ে যাব। সামগ্রিক কোষ বিক্রিয়াটা কি হবে, দুটো করে ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাবে, Zn প্লাস কপার 2+, যেটা হবে Zn2+ প্লাস কপার। এটা হয়ে গেল আমাদের সামগ্রিক কোষ বিক্রিয়া। আমরা এই কোষ বিক্রিয়াটাকে আমরা সংক্ষেপে সাংকেতিকভাবে প্রকাশ করতে হবে। এই যে কোষটা, এই তড়িৎ গ্যালভেনীয় কোষটা জিঙ্ক দণ্ড আর কপার দণ্ড নিয়ে গঠিত। যে দ্রবণ রয়েছে, জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেট দ্রবণে নিমজ্জিত করা আছে, কপার দণ্ডকে কপার সালফেট দ্রবণে নিমজ্জিত করা আছে। সেই দ্রবণগুলোর গাঢ়ত্ব রয়েছে, জিঙ্ক সালফেটের একটা গাঢ়ত্ব আছে, কপার সালফেটের গাঢ়ত্ব আছে। সেই সমস্ত বিষয়গুলোকে একটা সাংকেতিক ভাষায় সংক্ষেপে লিখতে হবে। ঠিক আছে, কিভাবে লেখা হয় তার আগে একটা কথা জেনে রাখা দরকার, যে গ্যালভেনীয় কোষের দুটো পার্ট থাকে, দুটো অংশ থাকে। একটা অংশে জারণ ঘটে আর একটা অংশে বিজারণ ঘটে। যে অংশে জারণ ঘটে সেই অংশটাকে বলা হয় জারণ অর্ধকোষ, আর যে অংশে বিজারণ ঘটে সেই অংশটাকে বলা হয় বিজারণ অর্ধকোষ। এই দুটো অর্ধকোষ মিলে একটা সামগ্রিক কোষ সৃষ্টি হয়। এখন আইইউপিএসি নিয়ম অনুযায়ী কিভাবে সাংকেতিক প্রকাশটা করা হয়, আইইউপিএসি নিয়ম অনুযায়ী জারণ অর্ধকোষকে বাম দিকে লেখা হয় আর বিজারণ অর্ধকোষকে ডান দিকে লেখা হয়। আমরা ড্যানিয়েল কোষের যে ডায়াগ্রামটা এর আগের ক্লাসে করেছিলাম, ওখানে দেখেছিলাম, ছবিটা যদি ভালো করে লক্ষ্য করা হয় তাহলে ভালো করে দেখবো আমরা যে বাঁ দিকে আছে অ্যানোড আর ডান দিকে আছে ক্যাথোড। ছবির বাঁ দিকে আছে অ্যানোড, জিঙ্ক দণ্ড ছিল বাঁ দিকে, ডান দিকে ছিল ক্যাথোড কপার দণ্ড। অর্থাৎ বাঁ দিকে অ্যানোডে জারণ হয়েছে, সেটা বাঁ দিকটা হচ্ছে জারণ আর ডান দিকটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। এই কারণে সাংকেতিক প্রকাশে আমাকে বাঁ দিকে জারণ অর্ধকোষ লিখতে হবে, ডান দিকে বিজারণ অর্ধকোষ লিখতে হবে। তাহলে জারণ অর্ধকোষে কি হয়েছে, মানে অ্যানোডে কি হয়েছে, জিঙ্কটা জিঙ্ক 2+ এ কনভার্ট হয়েছে। জিঙ্ক পরমাণুগুলো ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2+ আয়ন রূপে দ্রবণে আসছে। তাহলে এইভাবে লিখতে হবে, আগে দণ্ডটাকে লিখবো, জিঙ্ক দণ্ডটাকে লিখবো Zn, দিয়ে একটা সীমারেখা দেবো Zn থেকে Zn2+, মানে Zn জিঙ্কে যে দ্রবণে নিমজ্জিত করা হবে সেই দ্রবণটা সংকেতটা এখানে লিখবো। অনেক সময় দ্রবণের সংকেতও লেখা যেতে পারে, আর অনেক সময় শুধু আয়ন, ওই দ্রবণের অ্যাক্টিভ যে আয়নটা সেই আয়নটাকেও লেখা যেতে পারে। এখানে আমরা অবলিক দিয়ে ZnSO4 লিখতে পারি বা Zn2+ও লিখতে পারি। ঠিক আছে, পাশে ওই দ্রবণটার গাঢ়ত্ব লিখতে হবে। ধরে নিলাম এই দ্রবণটার গাঢ়ত্ব ছিল C1, এই গাঢ়ত্বটাকে উল্লেখ করতে হবে, পাশের ব্র্যাকেটে গাঢ়ত্বটাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল জারণ অর্ধকোষ। এই যে পার্টটা, এটা হচ্ছে জারণ অর্ধকোষ। জারণ অর্ধকোষ মাঝে আমরা দেখেছি ড্যানিয়েল কোষ বা গ্যালভেনীয় কোষের মাঝে জারণ অর্ধকোষ আর বিজারণ অর্ধকোষের মধ্যে সংযোগ রক্ষা করে লবণ সেতু। ঠিক আছে, লবণ সেতুটাকে দুটো লম্বা লম্বা দাগ দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে লবণ সেতু। লবণ সেতুর পার্টকে আলাদা করে রেখেছে। নেক্সট এইদিকে বিজারণ অর্ধকোষটাকে লিখবো। বিজারণ অর্ধকোষ ক্যাথোডে কি হয়, কপার 2+ কি করেছে, দুটো ইলেকট্রন নিয়ে কপার হয়ে গেছে। তাহলে কপার 2+টা কপার সালফেট দ্রবণে আছে, তাহলে কপার দণ্ডটাকে যে দ্রবণে নিমজ্জিত করা হয় সেই দ্রবণের সংকেত লেখা হয়। কপার সালফেট দ্রবণে নিমজ্জিত করা আছে, সেই জন্য কপার সালফেট দ্রবণটাকে লিখলাম সংকেতটাকে। পাশে এই দ্রবণের গাঢ়ত্বটাকে লিখে দেবো, ধরলাম C2 গাঢ়ত্ব। ঠিক আছে, গাঢ়ত্বটাকে ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করা হয়। দ্রবণের গাঢ়ত্বটাকে, কপার দণ্ডটাকে যে দ্রবণ নিমজ্জিত করা আছে সেই দ্রবণের গাঢ়ত্বটাকে ব্র্যাকেটে লিখে দেবো, এটা অবলিক দেবো, দিয়ে কপার
হয়েছে, মানে কপার দণ্ডকে নিমজ্জিত করা হয়েছে, যেন কপারকে লিখলাম। এটা হয়ে গেল আমাদের বিজারণ অর্ধকোষ। এটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। এই জারণ অর্ধকোষ আর বিজারণ অর্ধকোষ মিলেই হচ্ছে সামগ্রিক কোষ। আর এইভাবেই গ্যালভেনীয় কোষকে সাংকেতিক উপায়ে প্রকাশ করা হয়। এটাকে অন্যভাবে লেখা যেতে পারে Zn অবলিক, এটা Zn পুরোটাকে না লিখে শুধুমাত্র জিঙ্ক 2+ আয়নটাকেও লেখা যেতে পারে, কারণ যে আয়নটা মানে জারিত হওয়ার পরে যে আয়নে কনভার্ট হচ্ছে, জিঙ্ক 2টো বর্জন করে জিঙ্ক 2+ হয়েছে, ঠিক আছে। এবার দ্রবণের যে অ্যাক্টিভ আয়নটা আছে, এই পাশে জিঙ্ক আয়নের গাঢ়ত্বটা C1, এখানে লবণ সেতু, এখানেও তাই কপার 2+ লিখতে পারি, কপার সালফেট না লিখে কপার 2+ C2 গাঢ়ত্ব অবলিক দিয়ে Cu, এইভাবেও লেখা যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে গ্যালভেনীয় কোষের সাংকেতিক প্রকাশ। এখন এই যে গ্যালভেনীয় কোষের সাংকেতিক প্রকাশ লেখা হয়েছে, এখানে যেমন জিঙ্কটা হয়েছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, এটা জারণ অর্ধকোষ, এটা বিজারণ অর্ধকোষ। তাহলে বাঁ দিকে লিখবো জারণ অর্ধকোষকে, মানে বাঁ দিকে লিখবো অ্যানোডকে, আর ডান দিকে লিখবো ক্যাথোডকে। এইবারে কি করে বুঝবো যে কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে, ঠিক আছে, সেটা বুঝতে হবে কি করে, বিজারণ বিভব মান দেখে। প্রত্যেকটা মৌলের প্রমাণ বিজারণ বিভব মান আছে। যে মৌলের প্রমাণ বিজারণ বিভবের মান যত বেশি ঋণাত্মক, এটা আগের ক্লাসে আলোচনা করা হয়েছে, যে মৌলের বিজারণ বিভবের মান যত বেশি ঋণাত্মক সেই মৌলটি কিন্তু অ্যানোড হিসেবে কাজ করবে, আর যে মৌলের বিজারণ বিভবের মান যত বেশি ধনাত্মক সেই মৌলটি ক্যাথোড হিসেবে কাজ করবে। যেমন এখানে যদি কম্পেয়ার করা হয়, জিঙ্কের বিজারণ বিভব হচ্ছে -0.76 ভোল্ট, সে কপারের বিজারণ বিভব হচ্ছে +0.34 ভোল্ট। জিঙ্কের যেহেতু কম বিজারণ বিভব, সেই জন্য জিঙ্কে বাঁ দিকে রাখা হচ্ছে, জিঙ্কে অ্যানোড হিসেবে কাজ করছে। আর কপারের যেহেতু বিজারণ বিভব মানটা বেশি, সেটা কপার ডান দিকে রেখেছে, কপার কিন্তু ক্যাথোড হিসেবে কাজ করছে। এখন এমনিও হতে পারে যে কপারের সঙ্গে যদি আমি এজিকে নিয়ে যদি কোনো কোষ তৈরি করি, কপারের সঙ্গে এজি, সেক্ষেত্রে কি হবে, কপারের সঙ্গে যদি আমরা এজিকে নিই সেক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম হবে, কারণ কপারের মানের থেকে এজির মানটা আরো বেশি পজিটিভ, ঠিক আছে। কপারের মানের থেকে এজির মানটা আরো বেশি পজিটিভ, এজির মান হচ্ছে 0.80 আর কপারের 0.34, ঠিক আছে। সেক্ষেত্রে তাহলে কি হবে, কপারের সঙ্গে যদি এজিকে নিয়ে আমরা যদি কোনো কোষ তৈরি করি, সেক্ষেত্রে যেটা হবে দেখে নাও, তখন কি হবে, তখন অ্যানোড বিক্রিয়া হবে কপার -2e দিয়ে কপার 2+, এটা হয়ে গেল অ্যানোড কপারটা, আর ক্যাথোড হবে 2Ag+ + 2e দিয়ে 2Ag, এটা হয়ে গেল ক্যাথোড। কেন, কারণ হচ্ছে কপারের বিজারণ বিভব +0.34 ভোল্ট, আর এজির বিজারণ বিভব হচ্ছে +0.80 ভোল্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছি এজির বিজারণ বিভবটা আরো বেশি পজিটিভ, আর যার বিজারণ বিভব যত বেশি পজিটিভ সেটি ক্যাথোড হিসেবে কাজ করবে, আর যার বিজারণ বিভব যত বেশি কম সেটা অ্যানোড হিসেবে কাজ করবে। এখানে কপারেরটা কম, কপার অ্যানোড হয়েছে, এজি পজিটিভ, এজি ক্যাথোড হয়েছে। এবার এটাকে যোগ করলে এটা সামগ্রিক কোষ বিক্রিয়াটা পেয়ে যাবো, কপার +2Ag+ থেকে কপার 2+ +2Ag, এটা হয়ে গেল সামগ্রিক কোষ বিক্রিয়া। এবার এইখান থেকে আমরা খুব সহজেই সাংকেতিক প্রকাশ যদি বলে এই কোষটা সাংকেতিক প্রকাশ লেখো, তখন কি করব, এই যে কপার হচ্ছে অ্যানোড, তাহলে বাঁ দিকে অ্যানোড রাখবো, কপারকে বাঁ দিকে রাখবো, তাহলে কপার অবলিক কপার 2+, গাঢ়ত্বটাকে ধরলাম C1, এটা লবণ সেতু, আর ক্যাথোডে কি হয়েছে Ag+, গাঢ়ত্ব ধরলাম C2 অবলিক দিয়ে Ag, এটা হয়ে গেল সাংকেতিক প্রকাশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগের তড়িৎ কোষে দেখলাম কপার অ্যানোড হিসেবে কাজ করছে, এই কপার ক্যাথোড হিসেবে কাজ করছে, আর এই তড়িৎ কোষটায় দেখছি কপার কিন্তু অ্যানোড হিসেবে কাজ করছে। তাহলে একই মৌল কিন্তু অ্যানোড হিসেবেও কাজ করতে পারে, ক্যাথোড হিসেবেও কাজ করতে পারে, শুধু আমাকে দেখতে হবে যে সে কোন মৌলের সঙ্গে তড়িৎ কোষটা গঠন করছে। যে মৌলের সঙ্গে তড়িৎ কোষ গঠন করছে তার মানটা যদি বেশি নেগেটিভ হয় তাহলে ক্যাথোড হয়ে যাবে, আর যদি ওর মানটা বেশি পজিটিভ হয় তাহলে সে নিজে কিন্তু অ্যানোড হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। এটা হলো। আর একটা গ্যাসীয় তড়িৎদ্বার, যদি গ্যাসীয় তড়িৎদ্বার হয় সেক্ষেত্রে কিভাবে সাংকেতিক প্রকাশ করতে হয়,
গ্যাসীয় তড়িৎদ্বারের ক্ষেত্রে কি হয়, যেমন হাইড্রোজেন তড়িৎদ্বার, হাইড্রোজেনের হাইড্রোজেন তো গ্যাস, হাইড্রোজেন দিয়ে তড়িৎদ্বার তৈরি করা সম্ভব নয়। এই কারণে কি করা হয়, কালো আস্তরণযুক্ত প্লাটিনাম ব্ল্যাক, হ্যাঁ প্লাটিনাম ব্ল্যাকের উপর দিয়ে 1 atm চাপে হাইড্রোজেন গ্যাসকে চালনা করা হয়। ফলে হাইড্রোজেন গ্যাস প্লাটিনাম গায়ের চারপাশে অধিশোষিত হয়, দিয়ে পৃষ্ঠতলে আটকে যায় H2, ফলে ওটা হয়ে যায় তখন হাইড্রোজেন তড়িৎদ্বার। এখন ওই গায়ে যে আস্তরণযুক্ত H2 আস্তরণযুক্ত ওই প্লাটিনাম দণ্ডকে যদি আমরা কোনো HCl দ্রবণ বা H2SO4 দ্রবণে নিমজ্জিত করি, তাহলে কিন্তু সেটা হাইড্রোজেন তড়িৎদ্বার হিসেবে আমাদের কাছে পরিচিত। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, সেটাকে লিখবো কেমন করে, ওটাকে এইভাবে লেখা হয়, হাইড্রোজেন তড়িৎদ্বারকে প্রকাশ করবো কিভাবে দেখে নাও, মানে গ্যাসীয় তড়িৎদ্বার যদি হয়, সাপোজ এইভাবে লেখা হবে, প্লাটিনাম দণ্ডটাকে লিখতে হবে PT, মানে H2, হ্যাঁ হাফ H2, যে ব্র্যাকেটে যে প্রেসারটা লিখে দেবো 1 atm প্রেসার যদি হয় 1 atm, হ্যাঁ তার আগে ওই গ্যাসটা লিখে দেবো, গ্যাসিয়াস স্টেটে আছে 1 atm প্রেসার, দি অবলিক H প্লাস C1 কনসেন্ট্রেশন, যে দ্রবণটা আমি নিমজ্জিত করেছি H2, এটা হয়ে গেল হাইড্রোজেন তড়িৎদ্বারটা। প্লাটিনামের গায়ে যেহেতু H2 আস্তরণ আছে, এইভাবে লেখা হবে প্লাটিনাম অবলিক হাফ H2, ঠিক আছে, অবলিক দিয়ে H প্লাস। এইবারে এটাকে আমি এই প্লাটিনাম দণ্ডটাকে H2 আস্তরণযুক্ত এই প্লাটিনাম দণ্ডকে আমি HCl দ্রবণ বা H2SO4 দ্রবণে নিমজ্জিত করেছি, যেখানে H প্লাস আয়ন রয়েছে, তার অর্থ হচ্ছে C1, C1টা লিখেছি, এটা লবণ সেতু, এর সঙ্গে ধরলাম কপার দেওয়া হয়েছে, তাহলে কি হবে কপার 2 প্লাস, কপার 2 প্লাসের অর্থ C2 অবলিক দিয়ে কপার, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, যদি গ্যাসীয় তড়িৎদ্বার হয় তাহলে সেটাকে এইভাবে প্রকাশ করতে হয়, এটা দেখানোর জন্যই দেখানো, এইভাবে প্রকাশ করতে হয়, প্লাটিনাম হাফ H2 দিয়ে H প্লাস দিয়ে ব্র্যাকেটে গাঢ়ত্বটা লিখতে হবে। আর যদি উল্টো হয়, যদি এটা ক্যাথোড হিসেবে আচরণ করে, হ্যাঁ এটা হচ্ছে জারণ অর্ধকোষ, অবশ্যই এটা বিজারণ অর্ধকোষ, তাহলে ধরে নাও আমাকে দিয়ে দিয়েছে এই সংকেতটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড লেখো, তাহলে কি লিখবো, অ্যানোড হচ্ছে হাইড্রোজেনটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করছে, আর কপারটা ক্যাথোড হিসেবে কাজ করছে। দিয়ে যদি এখান থেকে অ্যানোড বিক্রিয়া লিখতে বলে, অ্যানোড বিক্রিয়া, তাহলে কি হবে, এখান থেকে যদি অ্যানোড বিক্রিয়া লিখতে হয় তাহলে এভাবে লিখবো, অ্যানোড রিঅ্যাকশন হবে হাফ H2 প্লাস মাইনাস E দিয়ে H প্লাস, এটা অ্যানোড রিঅ্যাকশন হাফ H2 থেকে H প্লাস মাইনাস E, আর ক্যাথোড রিঅ্যাকশনটা হবে এই যে কপার 2 প্লাস প্লাস 2E দিয়ে কপার, আর ইলেকট্রনগুলো কাটতে হবে, তাহলে এটা 2E আছে, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে অ্যানোডটাকে 2 দিয়ে গুণ করলে 2/2 হয়ে যাবে, এটা 2E হয়ে যাবে, 2H প্লাস হয়ে যাবে, 2 দিয়ে গুণ করে দিলাম। এবার নেট রিঅ্যাকশনটা 2E 2E ক্যান্সেল, 2/2 মানে 1 হবে, তাহলে H2 প্লাস কপার 2 প্লাস অবলিক দিয়ে 2H প্লাস প্লাস কপার, এটা হয়ে গেল আমাদের নেট রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু গ্যালভেনীয় কোষের সাংকেতিক প্রকাশ থেকেই আমরা কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড ওগুলো সবই আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, কোথায় জারণ হচ্ছে কোথায় বিজারণ হচ্ছে, কোষ বিক্রিয়াটা পেয়ে যাচ্ছি শুধুমাত্র গ্যালভেনীয় কোষের সাংকেতিক প্রকাশ থেকে। ঠিক আছে, আর কোনটাকে অ্যানোড কোনটা ক্যাথোড হিসেবে নেবো সেটা আগে বললাম, যে মৌলের বিজারণ বিভব যত কম হবে সেটাকে অ্যানোড নেব, সে তার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি, আর যে মৌলের বিজারণ বিভব যত বেশি হবে সেটাকে ক্যাথোড নেব, তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। ঠিক আছে, এই হচ্ছে গ্যালভেনীয় কোষের সাংকেতিক প্রকাশ, এইভাবে প্রকাশ করতে হবে গ্যালভেনীয় কোষকে। এইবার নেক্সট আমরা চলে যাব গ্যালভেনীয় কোষের তড়িৎচালক বল কিভাবে নির্ণয় করতে হয়। গ্যালভেনীয় কোষের তড়িৎচালক বল নির্ণয়, এইটা একটু ভালো করে করতে হবে। গ্যালভেনীয় কোষের তড়িৎচালক বল নির্ণয়, গ্যালভেনীয় কোষের তড়িৎচালক বল নির্ণয়, এটা আমাকে ভালো করে করতে হবে। তড়িৎচালক বল কিভাবে নির্ণয় করতে হবে, তড়িৎচালক বল মানে হচ্ছে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ নির্ণয়। ঠিক আছে, গ্যালভেনীয় কোষের ইএমএফ নির্ণয় মানে ই সেল কিভাবে নির্ণয় করব, তাহলে কি হয়, গ্যালভেনীয় কোষে ক্যাথোড দণ্ড এবং অ্যানোড দণ্ড এই দুটো দণ্ডকে পরিবাহী তার দ্বারা যোগ করলেই
এটা তড়িৎ প্রবাহ হয়। ঠিক আছে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনের প্রবাহ হয় এবং ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহ ঘটে। ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কেন তড়িৎ প্রবাহ ঘটে? যেহেতু ক্যাথোডের বিভবটা বেশি এবং অ্যানোডের বিভবটা কম, সেই কারণে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহ হয়। ক্যাথোড অ্যানোডকে পরিবাহী তার দ্বারা যোগ করলেই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহ হবে, যেহেতু ক্যাথোডের বিভবটা বেশি এবং অ্যানোডের বিভবটা কম। এই যে বিভবের পার্থক্য, ক্যাথোড তড়িৎদ্বার এবং অ্যানোড তড়িৎদ্বারের মধ্যে এই যে বিভবের পার্থক্য, এই বিভবের পার্থক্যের জন্যই কিন্তু তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এই তড়িৎ প্রবাহ সৃষ্টিকারী এই যে বল, যে বলের জন্য ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ওই বলকে বলা হয় তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। এখন আইইউপিএসি নিয়ম অনুযায়ী যদি কোনো তড়িৎ কোষের ক্যাথোডের তড়িৎ বিভব এবং অ্যানোডের তড়িৎ বিভব, ক্যাথোডের তড়িৎ বিভবের থেকে অ্যানোডের তড়িৎ বিভবকে বিয়োগ করলে যেটা পাওয়া যায়, যে অন্তর্ফলটা পাওয়া যায়, সেটাই হচ্ছে ওই তড়িৎ কোষটির তড়িৎ চালক বল। ই সেল ইকুয়াল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, ক্যাথোডের বিভব মাইনাস অ্যানোডের বিভব। ঠিক আছে, আর এই তড়িৎ চালক বলের সংজ্ঞাটা কিরকম হবে? যদি যখন আমরা পরিবাহী তার দ্বারা এই দুটো দণ্ডকে যোগ করব না, যখন দুটো দণ্ড পরিবাহী তার দ্বারা যোগ করা নেই, সেই মুহূর্তে ওদের তো বিভব পার্থক্য আছে, একটা ক্যাথোডের একটা বিভব আছে, অ্যানোডের একটা বিভব আছে, ওদের মধ্যে একটা পার্থক্য আছে। ওই সময় ওই মুক্ত বর্তনী অবস্থায়, ঠিক আছে, মুক্ত বর্তনী অবস্থায় ওই দুই তড়িৎদ্বারের মধ্যে বিভবের যে পার্থক্য, সেটাকে বলা হয় তড়িৎ চালক বল। আর যখনই আমরা এই পরিবাহী তার দ্বারা যোগ করে দেবো, তখনই ওই দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যের দরুনই কিন্তু ওই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহ শুরু হবে। ঠিক আছে, যত তড়িৎ প্রবাহ হবে, এটাও উল্লেখযোগ্য যে যত তড়িৎ প্রবাহ হবে তত কিন্তু ক্যাথোডের বিভব আস্তে আস্তে কমবে এবং অ্যানোডের বিভবটা আস্তে আস্তে বাড়বে। এটা পরে আসছি আমরা। তাহলে কি বুঝলাম এখান থেকে? যে দুটো সাপোজ জিঙ্ক -2E থেকে Zn2+, এটা হলো অ্যানোড তড়িৎদ্বার। ঠিক আছে, এর বিভব হচ্ছে E0 Zn2+ থেকে Zn -0.76 ভোল্ট। আর ক্যাথোড তড়িৎদ্বারে কি রিঅ্যাকশন হচ্ছে? কপার 2+ প্লাস 2E থেকে কপার, এখানে E0 কপার 2+ থেকে কপার হচ্ছে প্লাস 0.34 ভোল্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছি এই দুটো তড়িৎদ্বারের বিভবের মধ্যে, ঠিক আছে, যথেষ্ট পার্থক্য আছে। ক্যাথোডের বিভবটা বেশি, কপারের বিভবটা বেশি, জিঙ্কের বিভবটা কম। তাহলে কপার থেকে জিঙ্কের দিকে কি তড়িৎ প্রবাহিত হবে? আর এই যে বিভবের পার্থক্য, এই বিভবের পার্থক্যটাই তড়িৎ প্রবাহ সৃষ্টির জন্য দায়ী। ঠিক আছে, আর এই তড়িৎ প্রবাহ সৃষ্টির জন্য দায়ী এই যে বল, এটাকেই বলা হয় তড়িৎ চালক বল। যে বলের অধীনে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, সেই বলকেই বলা হয় তড়িৎ চালক বল। ঠিক আছে, এখন আইইউপিএসি নিয়ম অনুযায়ী, অ্যাকর্ডিং টু আইইউপিএসি নিয়ম অনুযায়ী, কোনো কোষের তড়িৎ চালক বল ই সেল সমান ইলেকট্রোমোটিভ ফোর্স, ই লিখে সাফিক্সের সেল, ই সেল সমান হচ্ছে ক্যাথোডের বিভব থেকে অ্যানোডের বিভবকে মাইনাস করলে, ক্যাথোডের বিভব থেকে অ্যানোডের বিভবকে মাইনাস করলে কিন্তু তড়িৎ চালক বলের মানটা পেয়ে যাবো। কারণ এই যে পার্থক্যটা, এই পার্থক্যের জন্যই কিন্তু ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহিত হয়। এই হলো ই সেল ইকুয়াল টু E0 ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। এটা হলো কোন কোষের তড়িৎ চালক বল নির্ণয় করার ফর্মুলা, ক্যাথোডের বিভব মাইনাস অ্যানোডের বিভব। ঠিক আছে, এখন যেহেতু ক্যাথোডটা ডান দিকে থাকে, আমরা আবার বলছি, গত ক্লাসে আমরা যে ডায়াগ্রাম দেখেছিলাম গ্যালভানীয় কোষের, ওখানে দেখেছিলাম যে ক্যাথোড ডান দিকে থাকে আর অ্যানোড বাঁ দিকে থাকে। সেই জন্য এটাকে এও লেখা যায় ই সেল ইকুয়াল টু, ক্যাথোডটা ডান দিকে থাকে ই আর মাইনাস ই এল, আর অ্যানোড লেফটে থাকে ই আর মাইনাস ই এল। রাইট, আর ফর রাইট, ক্যাথোড ডান দিকে থাকে, এল ফর লেফট, অ্যানোড বাঁ দিকে থাকে ই আর মাইনাস ই এল। এটাও লেখা যেতে পারে ই সেলের এটা ফর্মুলা। ঠিক আছে, এটা হলো যে কোনো উষ্ণতায় যে কোনো অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য দ্রবণগুলোর যাই গাঢ়ত্ব থাকুক, এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। এখন এটাকেই যদি প্রমাণ তড়িৎ চালক বল যদি আমরা বলি, প্রমাণ তড়িৎ চালক বলটা কি? প্রমাণ কোন গ্যালভানীয় কোষের
প্রমাণ তড়িৎচালক বল, এটা বলতে কি বুঝি, এটাকে বলা হয় ই জিরো সেল, একটা জিরো সুপারস্ক্রিপ্ট পজিশনে একটা জিরো দেওয়া হয়েছে, এটা হলো প্রমাণ তড়িৎচালক বল। এটা কি, এটা হলো, এটা কখন কোন অবস্থায় এই প্রমাণ তড়িৎচালক বল পাওয়া যাবে, যখন কোনো তড়িৎ কোষে যে উপাদানগুলি রয়েছে যাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে, যার ফলে আমরা তড়িৎ শক্তি পাচ্ছি, এই যে রাসায়নিক উপাদানগুলি, ওই উপাদানগুলির গাঢ়ত্ব যদি একক হয়, প্রত্যেকটা উপাদানের গাঢ়ত্ব যদি একক হয়, যেমন এই তড়িৎ কোষটার ক্ষেত্রে এখানে জিঙ্ক সালফেট দ্রবণ আছে, কপার সালফেট দ্রবণ আছে, এই জিঙ্ক সালফেট কপার সালফেট দ্রবণগুলোর গাঢ়ত্ব যদি 1 করে হয়, 1m যদি হয়, এটাও যদি 1m হয়, ঠিক আছে, এই জিঙ্ক দণ্ডের গাঢ়ত্ব কপারের গাঢ়ত্ব যদি 1 করে হয়, প্রত্যেকটা উপাদানের অণু পরমাণুর আয়নের যদি গাঢ়ত্ব একক হয়, সেক্ষেত্রে ওই তড়িৎ কোষটির যে তড়িৎচালক বল পাওয়া যাবে, তড়িৎচালক বলের যে মান পাওয়া যাবে, সেটাকেই বলা হয় প্রমাণ তড়িৎচালক বল। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ইএমএফ, তাহলে কোনো কোষের স্ট্যান্ডার্ড ইএমএফ ই জিরো সেল ইকুয়াল টু হলো ই জিরো ক্যাথোড প্রমাণ বিজারণ বিভব, ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব মাইনাস ই জিরো অ্যানোড, অ্যানোডের প্রমাণ বিজারণ বিভব। একই ফর্মুলা, খালি সুপারস্ক্রিপ্ট পজিশন একটা করে জিরো হয়ে যাবে, মানে প্রমাণ মানগুলো নির্দেশ করছে, প্রমাণ মানগুলোর মধ্যে যে অন্তরফল সেটাই হচ্ছে প্রমাণ তড়িৎচালক বল। এটাই হলো কোন গ্যালভেনীয় কোষের প্রমাণ তড়িৎচালক বল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানোড ক্যাথোড, এইভাবে আমরা তড়িৎচালক বল ক্যালকুলেশন করতে পারি। একটা এক্সাম্পল এখানে নেওয়া যেতে পারে, যেমন আমরা জানি কপার আর জিঙ্ক এই দুটোই নিচ্ছি, এই দুটো দণ্ড দিয়ে যদি কোনো তড়িৎ কোষ সৃষ্টি করা হয়, তাহলে এই তড়িৎ কোষটার তড়িৎচালক বল কত হবে, ক্ষেত্রে আমরা লিখতে পারি ই জিরো সেল সমান, এটা জিঙ্কের ই জিরো হচ্ছে -0.76, জিঙ্কটা হচ্ছে অ্যানোড, কপারের ই জিরো হচ্ছে +0.34, কপারটা হচ্ছে ক্যাথোড। ফর্মুলা কি, ই জিরো ক্যাথোড মাইনাস ই জিরো অ্যানোড, তাহলে ক্যাথোড হচ্ছে কপার, এটা আগে লিখবো, প্লাস 0.34 ভোল্ট মাইনাস অ্যানোড ই জিরো অ্যানোড, তাহলে অ্যানোডের মানটা লিখবো -0.76 ভোল্ট, তাহলে কত হবে 0.34 ভোল্ট, মাইনাসে মাইনাসে প্লাস 0.76, দুটোকে যোগ করলে হবে 1.1 ভোল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ই জিরো সেলের মানটা কিন্তু পজিটিভ আসছে, নেগেটিভ কিন্তু আসবে না। ঠিক আছে, যে কোনো স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়ার ক্ষেত্রে, ঠিক, যদি কোষ বিক্রিয়াটা সম্ভব হয়, কোষ বিক্রিয়াটা যদি কোনো এক্সিস্টেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই কোষটার যে ই জিরো ভ্যালুটা পাবো, সেই ই জিরো ভ্যালুটা কিন্তু সবসময় পজিটিভ হবে, ধনাত্মক হবে। ই জিরো কোষের ই জিরোর মানটা যদি ধনাত্মক হয়, তবেই কিন্তু কোষ বিক্রিয়াটি সম্ভব, তবেই আমরা বুঝবো যে আমার গ্যালভেনীয় কোষের যে সাংকেতিক প্রকাশ সেটা ঠিক আছে, মানে অ্যানোড হিসেবে যে দণ্ডটাকে নিয়েছি, ক্যাথোড হিসেবে যে দণ্ডকে নিয়েছি সেটা ঠিক আছে। আর যদি ই জিরো সেলের মানটা ঋণাত্মক চলে আসে, তাহলে বুঝতে হবে যে গ্যালভেনীয় কোষের সাংকেতিক প্রকাশ ভুল হয়েছে, গ্যালভেনীয় কোষের সাংকেতিক প্রকাশটা ঠিক হয়নি, গ্যালভেনীয় কোষের গঠনটাও ঠিক হয়নি, কারণ ই জিরো সেলের মান সবসময় ক্ষেত্রে কিন্তু ধনাত্মক হয়। হ্যাঁ, স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়ার ক্ষেত্রে কোষের প্রমাণ তড়িৎচালক বলের মান সবসময় ধনাত্মক হবে। লিখে দিচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস কোষ বিক্রিয়ার ক্ষেত্রে ই জিরো সেল এর মান, স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়ার ক্ষেত্রে ই জিরো সেলের মান সর্বদা ধনাত্মক হয়, সর্বদা ধনাত্মক হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। ই জিরো সেলের মান যদি নেগেটিভ আসে, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে কোথাও কিছু একটা ভুল হয়েছে, বা ক্ষেত্রে কোষ বিক্রিয়াটি সম্ভব নয়, কোষ বিক্রিয়াটি অস্বতঃস্ফূর্ত হয়ে ঘটবে, এগুলো আমাকে ধরে নিতে হবে। এই হচ্ছে গ্যালভেনীয় কোষের তড়িৎচালক বল নির্ণয়। এইবার কোনো একটা কোষ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা নাস্ট সমীকরণের সাহায্যে কোষ বিক্রিয়াকে প্রকাশ করব। ঠিক আছে, কোনো একটা গ্যালভেনীয় কোষের তড়িৎচালক বলের মান নির্ণয় করব অ্যাকর্ডিং টু নাস্ট ইকুয়েশন।